প্রিয় দর্শক, যে মানুষটির গান শুনছিলাম তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন শুরু করব। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের বরপুত্র আয়ুব বাচ্চু, যিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি, তার গান, তার স্মৃতি। গতকাল ছিল তার জন্মদিন। তাকে জন্মদিনে সরাসরি শুভেচ্ছা জানাতে পারছি না। চ্যানেল আইয়ের ভীষণ কাছের মানুষ ছিলেন তিনি। প্রায় প্রতিটি জন্মদিনে তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি সরাসরি, কিন্তু 2018 সালে যখন তিনি চলে যান, তারপর থেকে এই স্মৃতিটুকুই আমরা মনে করি এবং এই প্রার্থনাটুকু করি তার জন্মদিনে তিনি যেখানে আছেন তিনি যেন ভালো থাকেন। আজকে তারকা কথনের আয়োজনে তাকে নিয়ে কথা বলেই আয়োজনটি শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ, তাকে স্বাগত জানাচ্ছি। একজন প্রিয় মানুষের জন্মদিনে আপনাকে পেয়েছি, তাকে ভীষণ কাছে থেকে দেখেছেন আপনি। আপনার দেখা আয়ুব বাচ্চুকে নিয়ে শুনি। বাচ্চু ভাইয়ের সাথে আমার যে স্মৃতিগুলি, যদিও আমি খুব বেশি সময় ধরে ওনাকে পাইনি, তবে যতটুকুন পেয়েছি সেটা খুবই ইন্টিমেট ছিল, কর্ডিয়াল ছিল। উনি আমাকে খুব স্নেহ করতেন। তো আমরা যখন রোড শো করেছিলাম অল ওভার দ্য কান্ট্রি, আমরা একটা ভলভো গাড়ি ভাড়া নিয়ে আমরা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যাচ্ছি, তারপর একটা শো থেকে আরেকটা শো করছি। ওই রোড শোতে আমরা ছিলাম, হাবিব ছিল, আমি ছিলাম, তারপরে বাচ্চু ভাই ছিল, স্যালভেশন নামের একটা ব্যান্ড ছিল রাজশাহীর। তো দ্যাট জার্নি ওয়াজ ট্রিমেন্ডাস, ওয়াজ এ গোল্ডেন মেমোরি। আর বাচ্চু ভাই মানুষটা ছিলেন এরকম যে খুব সহজেই উনি যে কাউকে আপন করে নিতে পারতেন। এটা সবাই জানে, আসলে যারা যারা ওনার সাথে সম্পৃক্ত ছিলেন তারা সবাই জানেন এই বিষয়টা। তো আমার খুব মানে পয়েন্ট আউট করবার মতো একটা ঘটনা ছিল ওনার সাথে, যেটা হচ্ছে আমি তখন ওনারা হচ্ছেন আমাদের জন্য স্বপ্নের পুরুষ আর কি। আমাদের অনেকের জন্য, হ্যাঁ, ওনাদের কাছ থেকে কোনো ধরনের কল আসা কিংবা কোনো ধরনের একটা সুযোগ তৈরি হয়ে যাওয়া, এটা রীতিমতো একটা বিগ অ্যাচিভমেন্ট, একটা অ্যাওয়ার্ডের মতো আর কি বিষয়টা। তো ওরকম একটা ঘটনা ঘটেছিল। আমার প্রথম যে অ্যালবামটা 2005-এ ধ্যান যে অ্যালবামটা বেরিয়েছিল, তো তখন হচ্ছে এরকম একটা ব্যাপার ঘটেছিল যে উনি ফোন করে আমাকে বলেছিলেন যে ওনার কোনো শোতে অ্যাটেন্ড করতে পারবেন কারণ তখন আরটিভিতে একটা শো করছিলেন, উনি হোস্টিং করতেন, আর মিউজিক। তো ওখানে আমাকে মানে পারফর্ম করার জন্য বলছিলেন। তো দ্যাট মোমেন্ট ওয়াজ সো শকিং টু মি যে আমি বিশ্বাস করতে পারছিলাম না, দিস ইজ দ্য গ্রেট গাই এবি ইজ কলিং মি। সো এনিওয়েজ, তো সেই শকিং টকিং সব কিছু শেষ করে আমি যখন ওনার সাথে ইন্টিমেট হলাম, মানে সেটা খুবই মেমোরেবল। খুবই গিটারের সঙ্গে যে তার সখ্যতা, আসলে আয়ুব বাচ্চু এবং গিটারকে আলাদা করে আসলে দেখা যায় না। সেই রূপালী গিটারের গান হোক কিংবা তিনি যখনই গিটার হাতে নিয়েছেন আমরা আসলে মন্ত্রমুগ্ধ হয়েছে। সেই ঐশ্বরিক ক্ষমতাকে কিভাবে দেখেছেন সামনাসামনি যখন দেখেন তাকে? অনেক শোতে দেখেছি। ওনার একটা মানে বিষয় ছিল যে উনি যেই সই করেন না কেন উনি একটা স্লট নিতেন, সোলো মানে প্লে করবার একটা স্লট নিতেন। আমরা একদম মানে অবাক বিস্ময় মুগ্ধ হয়ে ওটা দেখতাম যে সেটা আমরা পারফর্ম করতে গিয়েছি, হয়তো বা ওনার সাথে স্টেজ শেয়ার করছি, উনি হচ্ছেন লাস্ট পারফর্মার, আমরা আগে পারফর্ম করেছি, কিন্তু ওনার ওই গিটারিংটা দেখবার জন্য, ওনার ওই পারফর্মটা শুনবার জন্য আমরা বসে থাকতাম। তো এই যে মানে ইয়েগুলি, মেমোরিজগুলি, এটা মানে আসলে ভাষায় প্রকাশ করবো। একদমই তাই। এবং মানুষ হিসেবে আয়ুব বাচ্চুর কথা আপনি বলেছেন ইতিমধ্যে, একজন মানুষ যখন ভালো শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া যে গুরুত্বপূর্ণ বলা হয়, তিনি একেবারেই তার জ্বলন্ত উদাহরণ ছিলেন। এবং মানে প্রাসঙ্গিকভাবে তোমার এই কথার সাথে মানে আমি একটু সংযোজন করি, যেটা হচ্ছে আমি তখন হচ্ছে স্টুডিও ফোনোলাইভ কনসার্ট মাত্র শুরু হয় 21 টেলিভিশন প্রথম। তো তখন জাস্ট গুটি কয়েক ব্যান্ড শুধু পারফর্ম করে, কোনো সোলো আর্টিস্ট পারফর্ম করে না কিংবা তাদেরকে ডাকছে না, এরকম একটা ব্যাপার চলছে। তো আমি একদিন এবি কিচেনে গিয়েছি, আমার সাথে আমাকে দেখেই বললো যে মিলন তুই কি করেছিস, ফোনোলাইভ স্টুডিও মানে কনসার্ট করেছিস? আরে না বাচ্চু ভাই, আমাকে তো ডাকে নাই। আমি তখন একদম ইন করেছি, মানে মিডিয়াতে একদমই নতুন, হ্যাঁ ইন করেছি, একদম নিউ কামার। আমার ডেবিউ অ্যালবাম ধ্যান অ্যালবামটা তখন রিলিজ হয়েছে। তো পরে উনি সঙ্গে সঙ্গে ফোন দিলেন
তখন হচ্ছে ওখানে আজিজুর রহমান টিঙ্কু হচ্ছেন Producer. প্রডিউসার ছিলেন। তো ওনাকে ফোন দিয়ে উনি এভাবে বললেই তুই মিলনকে ডাকিস না এখনো। তো এখন বিষয়টা এরকম যে মিলন যেন তার চেনা কেউ, আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসলে তো না, আমি তো আজিজুর রহমান টিঙ্কু, উনি তো আমাকে চিনবার কথাও নয় ওইভাবে। তো পরে আমার ইন্ট্রোডিউস করে দিলেন যে ওকে এখনই ডাকবি, মানে কথা বল, দেখ ওর আগামী ফ্রাইডেতে হতো, ফ্রাইডেতে শিডিউল আছে কিনা, এরকম করে। এই জিনিসগুলো কিন্তু মানুষকে বড় বানায়, যে অন্য একজনকে সামনের দিকে এগিয়ে দেওয়াটা সবাই পারেন না। আমরা তাকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় দর্শক, আজকের এই আয়োজন থেকে আমাদের প্রিয় এবি আয়ুব বাচ্চু স্যারকে। তিনি যেন ভালো থাকেন যেখানে থাকেন। তবে আজকের আয়োজনে আপনার সঙ্গে সঙ্গে আমাদের সাথে আরও দুজন অতিথি রয়েছেন, তাদেরকেও স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে সুমাইয়া মাহমুদ রয়েছেন, আপনাকে ওয়েলকাম, শুভ দুপুর। আমাদের সঙ্গে রয়েছেন আবু নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং এই দুজন সহ আপনাকে পাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে সততার শিকলে বাংলাদেশ। অর্থাৎ এই যে বাংলাদেশকে গড়ে নেওয়ার একটা প্রত্যয় নিয়ে আমরা যে যার জায়গা থেকে কাজ করছি, তাতে আপনাদের একটি ইভেন্ট যুক্ত হচ্ছে। আমি একটু সুমাইয়া মাহমুদের কাছে শুনি এই ইভেন্টটা নিয়ে, সততার শিকলে বাংলাদেশ জিনিসটা কি আমার দর্শকদের জন্য যদি বলেন। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার হাজব্যান্ড মিলন মাহমুদ টাইটেলটা দিয়েছিলেন। এটা আমি ভাবছিলাম একটু পরে রিভিল করবো, দুজনের সম্পর্কটা আছে, রিভিল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সরি বলার জন্য। না না ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি মূলত আমি যখন স্টুডেন্টরা আন্দোলন করলো, তখন আমার খুব ইচ্ছা ছিল ওইখানে প্রেজেন্ট হওয়ার, কিন্তু আমার ছোট ছোট দুটো বেবির কারণে আমি পারিনি। প্লাস 2018 থেকে 24 পর্যন্ত আমার এই সময়টা খুবই টাফ একটা টাইম গিয়েছে আমার, মেন্টালি, ফ্যামিলি লাইফ বোথ, মানে সব কিছু মিলে আমি খুব ডিপ্রেশনে ছিলাম। যখনই স্টুডেন্টরা এই আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলো, তখন আমার কাছে ফিল হচ্ছিল আমি মুক্ত। কিন্তু আমি যখন দেখলাম উত্তরাতে, যখন আমরা গেলাম বিভিন্ন জায়গায় যখন যাই, তখন দেখি স্টুডেন্টরা বিভিন্ন দেয়াল আর্ট করতেছে, গ্রাফিটি করছে। তখন আমার মাথায় চিন্তা আসলো, আমরা কিছু কেন করব না? আমাদেরও তো যার যার জায়গা থেকে দেশটার জন্য কিছু করা উচিত। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, তখন ও আমাকে মূলত সব কিছুতে হেল্প করে। ও না থাকলে অ্যাকচুয়ালি আমি এত দূর কোনো কিছু করতে পারতাম না। আপনি একটা অর্গানাইজার হিসেবে আছেন, বাহ, আর সাথে শক্তি দিয়ে যাচ্ছেন মিলন ভাই, দারুণ। আমি একটু আবু নাসের আপনার সাথে কথা বলতে চাই। আপনার আইডি কার্ডটি যে আপনি নিয়ে এসেছেন, আপনার শিক্ষার্থী পরিচয়কে নিয়ে গর্ব করছেন, সেটি ভীষণ ভালো লাগা দিচ্ছে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, সেখানকার একদল শিক্ষার্থী এখানে সক্রিয়ভাবে কাজ করছেন। আপনাদের কাজটা নিয়ে জানি, এখানে আপনারা কিভাবে কাজ করছেন, কিভাবে একত্রিত হলেন সবাই, এটা নিয়ে বলবেন একটু। সুমাইয়া আফুই প্রথমে উদ্যোগ নেওয়ার পরে আমরা আমাদের ভার্সিটির সবাইকে, ফ্রেন্ডস, আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এফডিটি ডিপার্টমেন্ট এবং জিডিএন ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্টেরও অনেক স্টুডেন্ট আছে, সবাই মিলে মানে একটা টিম গঠন করি যে আমরা মানে সুমাইয়া আপুর উদ্যোগে আমরা এই কাজগুলো করতে চাই আর্টের। সেটা কোথায় করছেন আপনারা? আমরা হচ্ছে উত্তরা সেন্টারে, যে উত্তরা মেট্রো রেল সেন্টারে, যে দিয়াবাড়ি, ওই পিলারগুলোতে। হ্যাঁ, পিলারগুলোতে, বাহ বাহ, দারুণ। সাইড পিলার, মিড পিলার, মানে একটা শহর সাজানো বটে। হ্যাঁ, আমরা মানে আগামীতে আমাদের বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, ওইভাবে আমাদের আর্টের মাধ্যমে তুলে ধরতেছি। একদম দারুণ। আমরা সেই সময়কার একটুখানি ভিডিও ফুটেজ রয়েছে আমাদের সাথে, সেটা বরং আমরা একটুখানি দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। বাহ, দারুণ, একেবারে রঙিন হয়ে উঠছে শহরটি আসলে। পাশাপাশি এই যে এই সময়কার যে আমাদের আবেগ, এই সময়কার যে আমাদের মোটো, সেটাকে ধরে রাখারও একটা উপায় বলা যেতে পারে। মিলন ভাই, আবার আপনার কাছে আসি। এই যে স্ত্রীর আইডিয়া বা ইচ্ছাকে আপনি পেছন থেকে পেট্রোনাইজ করছেন, এখানে তো একটা ফিনান্সিয়াল ব্যাপারটাও থাকে একটা, সেই জায়গাটায় আপনারা কিভাবে আসলে একসঙ্গে হলেন বা শক্তিশালী হলেন? আচ্ছা, ও যখন আমাকে আইডিয়াটা শেয়ার করলো, তখন আমি চিন্তা করলাম যে এখানে যে তুমি যেটা উল্লেখ করলে, ফিনান্সিয়াল যে বিগ একটা সাপোর্টের দরকার, সেটা কিভাবে কি করা যায়। তখন ওকেই পরামর্শ দিলাম যে
তুমি তাহলে একটা প্রপোজাল রেডি করো, এটা আমি এশিয়ান পেইন্টসকে তুমি প্রপোজালটাকে পাঠাও আমার নামে। তো পরেও আমার নামে একটা প্রপোজাল রেডি করলো, ওদেরকে দিল, এবং ওরা মানে আমার নামটা দেখেই ওরা মানে আর কোনো কোয়ারিতে যায়নি। জাস্ট 1 ঘন্টার ভিতরে আমার প্রপোজাল এটা সাধারণত মানে এত দ্রুত সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করেন না ওনারা, বাট ওই গ্রহণযোগ্যতাটা ছিল, থ্যাঙ্কস টু দেম। এশিয়ান পেইন্টসকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যে অ্যাটলিস্ট দেশ গড়বার একটা প্রত্যয়ে যে তারা অ্যাটেন্ড করেছে। যে কোনো আর্ট দিয়ে আসলে দেশ গড়ার কাজ তো আর শেষ হয়ে যায় না, তোমার অনুভূতিটা ব্যক্ত হয়, অনুভূতির যে তীব্রতাটা, সেই তীব্রতা তোমার চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে ওঠে। তো ওই বিষয়টাই হচ্ছে এই পুরো টিমটা করতে চাচ্ছে, এবং সেখানে পেট্রোনাইজ করছে হচ্ছে ওরা, কিংবা আমি যতটুকু পারছি আমি অ্যাটেন্ড করছি। আর সততার তোমার প্রথম প্রশ্নটা যেটা ছিল যে সততার শিখরে বাংলাদেশ, এই নামটা নিয়েও একটুখানি জানতে চাই, এই নামটা কে দিল আসলে? এটা আমি দিয়েছি, কিংবা এটার সাথে সাথে যে লেখাটা দিয়েছি সেটাও আমার লেখা। তো সততার শিকলে বাংলাদেশ হচ্ছে সাধারণত শিকলটা মানুষ শৃঙ্খলের সাথে একটা মানে রিলেট করে আর কি। তো হোয়াই সততার শিকল, তো এরকম ভাবনাটা আসতে পারে। তো আমরা জনজীবনে আমরা একদম জন্মের পর থেকে এই পর্যন্ত আমাদের লাইফ টাইমে সব থেকে বেশি চর্চিত হয় কোন বিষয়টা, সেটা তুমি কি কখনো ভেবে দেখেছো? কোন বিষয়টা সব থেকে বেশি চর্চিত হয়? মিথ্যা। আচ্ছা, আমরা আমাদের পারিবারিক জীবনে প্রচুর মিথ্যা কথা বলি, সন্তানের সাথে মিথ্যা কথা বলি, বাবার সাথে মিথ্যা কথা বলি, মায়ের সাথে মিথ্যা কথা বলি, অফিসে মিথ্যা কথা বলি, বন্ধুদের সাথে মিথ্যা কথা বলি। সব থেকে বহুল চর্চিত বিষয়টি হচ্ছে মিথ্যাচারণা। এই মিথ্যাচারণার যে শৃঙ্খল, এই শৃঙ্খলে আমরা যেভাবে আবদ্ধ হয়ে আছি, এই আমি ব্যক্তিগতভাবে চাই যে এটা ভেঙে যায়, এখানে সততার শিকল আসুক। আমরা যা কিছুই করি না কেন, যে কোনো জায়গায় স্টেপ নেই না কেন, সেখানে সততার চর্চা হোক, সত্যিচারের একটা চর্চা হোক। এই কনসেপ্টের জায়গা থেকে আমি হচ্ছে নামকরণ। দারুণ দারুণ। এবং বলাই হয় কিন্তু ধর্মে বলেন কিংবা সোশ্যাল যে সায়েন্স, সেখানেও বলা হয় সকল অন্যায়ের পেছনে কিন্তু আসলে মিথ্যাটাই থাকে। যখন মিথ্যা জায়গা নিয়ে নেয় তখন আসলে সত্য কিংবা ন্যায় বিচার সবকিছু আসলে দূরে চলে যায়। দারুণ দারুণ কনসেপ্ট। একটুখানি সুমাইয়া মাহমুদ, আপনার কাছে আসতে চাই, কোনো বাধা কি আছে, বা এই যে এত বড় একটা কর্মযোগ্য কোনো সীমাবদ্ধতা কি এখনো ফিল করছেন? অ্যাকচুয়ালি রঙের সাপোর্টটাই কিন্তু সব না। যেমন আমার সাথে প্লাস 100+ স্টুডেন্ট কাজ করছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। ওদেরকে আমি ঠিকমতো ফুডটা প্রোভাইড করতে পারছি না। আমার ব্যক্তিগতভাবে তো এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব না। মানে কেউ যদি এই মহৎ উদ্যোগে এগিয়ে আসতো তাহলে আমার জন্য এবং আমার সাথে যারা আছে তাদের জন্য খুবই ভালো হয়। যেমন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত ওরা কাজ করছে। জাস্ট পানি দিয়ে সব হয় না, দেশকে ভালোবাসছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন না খেয়ে কাজ করতেছে তখন আমার ভিতর থেকে খুব হাহাকার ফিল হয়। আমি চেষ্টা করতেছি, আমার হাজব্যান্ড চেষ্টা করছে। এশিয়ান পেইন্টসকেও অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে যেমন গত শুক্রবারে ফুডটা দিয়েছে, আবার ওরা আমাদের সাথে কমিটেড রবিবারও ফুড দিবে। আসলে একটা কোম্পানি মানে এত তো সার্ভিস দেওয়া সম্ভব না ওদের পক্ষে। যদি আরও কেউ আমাদেরকে হেল্প করে তাহলে এটা আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে, বা সবাই মিলে আসলে কাজটা সফল হোক, সেটাই আমাদেরও কামনা। আরও কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে, দর্শকদের সাথে নিয়ে সেই কাজের কিছু ভিডিও এবং ছবি দেখে আসি আমরা। আবু নাসের, আপনার কাছে শুনে, আপনারা কতজন এখন পর্যন্ত কাজ করছেন? এখন পর্যন্ত আমরা কাজ করতে 80 থেকে 100 জন কাজ করতেছি। তো মানে সবাই আবার অনেক সমস্যার কারণে আসতেছে না, আবার আসতেছে যারা পারতেছে আর কি। আমরা এখানে আমরা উন্মুক্ত করে দিছি যে যে কেউ অ্যাটেন্ড করতে পারে আমাদের
আচ্ছা কাজের সাথে বা আচ্ছা, মানে আর্টের ঢাকা সাথে শহরে আমরা যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ, চাইলেই কোনো হয়। গণ্ডি নেই। তাহলে দর্শকদের জন্য এই আমন্ত্রণটা থাকলো, যারা আসলে ছবি আঁকতে পছন্দ করেন বা এই কাজে অংশগ্রহণ করতে ভালোবাসবেন তারাও নিশ্চয়ই এখানে যুক্ত হতে পারেন। দারুণ। আপনার কোন থিমের উপর আসলে এই ছবিগুলো আঁকছেন বা রং করছেন মেইনলি? আমাদের মেইন থিম হচ্ছে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, তারপর হচ্ছে আমাদের আর্টের মধ্যে মেসেজ রাখা, যে কোনো একটা মেসেজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা নতুন করে বাংলাদেশ যেভাবে চাই, তারপর হচ্ছে মানে মূলত হচ্ছে মূলত তারুণ্যের হচ্ছে চোখে বাংলাদেশ। তারুণ্যের চোখে বাংলাদেশ। বাহ, মানে দারুণ। আমরা- কেমন লাগছে কাজ করতে? খুব ভালো লাগতেছে, সবাই মিলে একসঙ্গে খুব আন্তরিকের সাথে কাজ করতেছি। আমরা তারুণ্যের চোখে বাংলাদেশের একটি ছবি দেখে আসি। বাহ, এখানে তো একজন শিশুও রয়েছেন, তারুণ্যের চোখে বাংলাদেশ বটে, বাট এই যে আমরা প্রজন্ম থেকে প্রজন্মের দায়িত্ব এবং বাংলাদেশকে আসলে তাদের হাতে দিয়ে যাই, সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই শিশুটি তো ভীষণ চেনা, আপনাদের সন্তান, তাই আমাদের না? সন্তান মায়াবী, ও রং করেছে। সে বিকেল 4টা পর্যন্ত, সকাল থেকে শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত সে রং করেছে ওদের সাথে। ওরা দেখিয়ে দিয়েছে কোথায় কি, মানে বর্ডার লাইন এবং সেখানে কি কালার, ও জাস্ট কালারগুলি করেছে। আমরা বর্ডার দিয়ে দিয়েছি, হ্যাঁ। ও ভিতরে ফিল আপ করেছে। বা আমরা আসলে এটাই চাই যে আমাদের শিশুরাও এই যে দেশকে ভালোবাসা বা তার যে একটা অবদান থাকা উচিত সেটা আস্তে আস্তে বুঝুক, এবং ছোটবেলা থেকে এই চর্চাগুলো কিন্তু তাকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করবে। কারণ সুমাইয়া মাহমুদ, আপনার কাছে শুনি, অভিজ্ঞতাটা কেমন আসলে এতগুলো তরুণের সঙ্গে কাজ করা, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া কিংবা একসঙ্গে কাজ করা? জি, আসলে কি আমরা এটা টিম ওয়ার্ক করছি। আমার আন্ডারে কেউ নেই বা আমি কারো আন্ডারে কেউ নেই। আমি ওদেরকে বলে দিয়েছি, তুমি দেশকে ভালোবেসে তোমার চোখে তোমার দেশ কেমন সেটা তুমি প্রতিটা পিলারে তুলে ধরো। হতে পারে সেটা নবান্ন উৎসব, হতে পারে সেটা ঘুড়ি উৎসব, হতে পারে সেটা পহেলা ফাল্গুন। আমি ওদেরকে কোনো নির্দিষ্ট থিম দিয়ে দিইনি। আর আমি এতটুকু এনশিওর করছি কোনো জাতি গোষ্ঠীকে যাতে আঘাত করে কোনো কথা লেখা না হয়। আচ্ছা, কারণ এই দেশটা আমার 18 কোটি মানুষের দেশ। আমি চাই না আমাদের কাজের কারণে 18 কোটির ভিতরে একটা মানুষও কষ্ট পাক। এইটা মাথায় রেখে সবাইকে বলেছি কাজ করতে। আর সবাই হচ্ছে আমার খুব ছোট ছোট, তো মানে খুব হেল্পফুল। আমি কিছু বললে ওরা সেটা ইনস্ট্যান্ট মেনে চলে। মানে আমার কোনো শাউট বা কিছু করতে হয় না, উল্টো ওরা আমাকে বলে, আপু এইটা এইভাবে করবো কিনা, এটা কীভাবে করলে ভালো হয় আপনি বলেন। মানে ওরা খুবই সুইট, আমি বলে বোঝাতে পারবো না। প্লাস মূলত ওদেরকে আমি পেয়েছি আরেকটা মাধ্যম আছে, কারণ আমি লালমাটিয়া মহিলা কলেজের স্টুডেন্ট, ওরা হচ্ছে গিয়ে অন্য ইউনিভার্সিটির। আরাফাত নামে একজন ভাই আছে আমাদের, মিলনের ছোট ভাই, ওনার থ্রুতে আমি মূলত ওদেরকে পেয়েছি। ওনাকেও খুব ধন্যবাদ, উনি এখন অস্ট্রেলিয়াতে আছে। মানে উনি না হলে এত বড় কাজটা আমি পারতাম না আরো। থ্যাংক ইউ। মূলত আরাফাতকে যখন তুমি তো ইয়েতে যোগাযোগ করেছিলে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলে, ফেসবুকে যোগাযোগ করেছিলে। পৃথিবীটা তো আসলে খুব কানেক্টেড এখন, বাংলাদেশে না থেকেও বাংলাদেশের জন্য অনেক কিছু করা যায়। ইনফ্যাক্ট এই সময়টাতেও আমরা দেখেছি আমাদের অনেক প্রবাসী, আমাদের বাংলাদেশিরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের কাজের মাধ্যমে। কেউ হয়তো অর্থ দিয়েছেন, কেউ হয়তো তার কণ্ঠটি সোচ্চার রেখেছেন সেই জায়গা থেকে। একজন শিল্পী হিসেবে মিলন মাহমুদ এই সময়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি, বা আপনি কি মনে হয় যে শিল্পীদের দায়বদ্ধতার জায়গাটি কি এখন? আসলে আমার দায়বদ্ধতার জায়গা আমি ডিস্টিংক্টলি বলতে পারবো না। আমার বোধোদয়ের পর থেকে আমার যে জীবন চর্চা, আমার পুরো জীবন চর্চাই হচ্ছে আমার দায়বদ্ধতা। আমার জীবন চর্চায় কখনোই আমি ডিসঅনেস্টিকে অ্যালাউ করিনি, মিথ্যাচারণাকে অ্যালাউ করিনি। তো আমি সবসময়ই চাইতাম যে এরকম একটা বাংলাদেশ কবে হবে যেখানে আমরা সবাক হব, যেখানে আমাদের কণ্ঠকে রোধ করা হবে না। তো এই ফিউ ডেজ ব্যাক হচ্ছে আমাদের সবার মধ্যে ওরকম একটা জাগরণ আসলো যে আমরা সেই সময়টাতে যাচ্ছি। যদিও সেটার সুফল আমরা এখনও ভোগ করতে পারিনি, বাট আমরা ধরে নিচ্ছি যে আমরা ভোগ করতে পারবো। তো ডিস্টিংক্টলি তুমি যেটা বলছো যে ওই দায়বদ্ধতাটা একজন শিল্পী হিসেবে কি, আমি একটা গান গেয়ে, আমি দেশের জন্য একটা গান গেয়ে আমি অন এয়ার করতেই পারবো, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আমার দায়বদ্ধতা।
আসলে দায়বদ্ধতার বিষয়টা এমন হওয়া উচিত যে যে কোনো বোধকে ধারণ করে লালন করে সেই অনুযায়ী নিজেকে চর্চিত করা, নিজের জীবনকে চর্চিত করা, পারিপার্শ্বিক জীবনগুলোকে চর্চিত হতে উদ্বুদ্ধ করা। তো আমি হচ্ছি ওইভাবেই চলি, ওইভাবেই হচ্ছে আমার জীবন চর্চাটাকে চালাই। বাহ, দারুণ। তবে বলা হয় যে সংগ্রামে বিপ্লবেই শ্রেষ্ঠ সৃষ্টিগুলো নাকি তৈরি হয়। আপনি কি এই সময়টা নিয়ে কোনো গান করার কথা ভেবেছেন বা করবেন কিনা? আমি ইদানিং ভাবছি, আমার মাথায় কিছু কাজ চলছে, এখনো পুরোপুরি ওইটার মানে ফরম্যাটটা পুরোপুরি মাথার মধ্যে আমি পাইনি, খুঁজে পাইনি, বাট মস্তিষ্ক কাজ করছে। বাহ, দারুণ। আমরা অপেক্ষায় আছি তবে কখন আসবে সেই সৃষ্টি। একদমই তাই, কারণ দর্শক হিসেবে তো আমরা অপেক্ষায় থাকি আসলে আপনারা কখন আসলে আমরা এত বেশি আশাহত হয়েছি বিভিন্ন পর্যায়ে। যেমন আমাদের শিল্পীদের যে স্বার্থ রক্ষার, যে রাষ্ট্রীয় যে একটা স্বার্থ রক্ষার বিষয় থাকবে, সেটা কিন্তু কখনোই থাকে না। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কখনোই শিল্পীরা কিন্তু মূল্যায়িত হয় না, তুমি দেখো। অথচ একটা রাষ্ট্র বহির্বিশ্বে পরিচিতি লাভ করে কিন্তু ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে। সেটা গেয়েছেও একজন শিল্পী, এবং ওই শিল্পীটাই সব থেকে বেশি নিগৃহীত থাকে আমাদের দেশে। কোনো শিল্পীকেই তুমি দেখবে না। এই সময় আমরা দেখতে পাই অনেক শিল্পী বিদেশে থাকার জন্য তাদের বন্দোবস্ত করতে হয়, কারণ সেই জীবনে যে সিকিউরিটি তারা আসলে এই দেশে হয়তো খুঁজে পান। তুমি দেখো আমাদের কি পরিমাণ শিল্পী যে বাইরে সেটেলড হয়েছে লাস্ট খুবই আশঙ্কাজনক, খুবই আশঙ্কাজনক এটা। শুধুমাত্র এটা তো আমি আমাদের শিল্পাঙ্গনের কথা বলছি, কিন্তু মেধাবী যারা আছে, ভালো ভালো মেধাগুলি দেশে থাকছে না। এটা যে কত বড় অ্যালার্মিং একটা দেশের জন্যে, যে তোমার ফাইনেস্ট মেধাগুলি সব বাইরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? তারা তাদের মানে জীবনে বেঁচে থাকার যে একটা ন্যূনতম সেফটি, ন্যূনতম যে চাহিদাগুলো, মৌলিক মানবিক যে চাহিদা, সেগুলি যখন অ্যাসিওর্ড থাকবে না, তখনই তুমি কিন্তু খুঁজে বেড়াবে আমাকে এই অ্যাসুরেন্সগুলি দিচ্ছে কোথায়। তখনই কিন্তু একজন বাইরে চলে যায়। তো ইটস ভেরি অ্যালার্মিং। আমি সুমাইয়া মাহমুদের কাছে একটু শুনি, একজন শিল্পীর সহধর্মিণী হওয়ার সুবিধা অসুবিধা। রাগ করবো না। হ্যাঁ, এগুলো ভুলে যাওয়া হবে বাসায় গিয়ে। নাম ভাঙায় অনেক কিছু করা যায়। আচ্ছা, নাম ভাঙায় অনেক কিছু করা যায়, এটা তুমি ক্লিয়ার করে বলো। যেমন হচ্ছে কি, আমি যদি কোথাও যাই, যদি বলি আমি মিলন মাহমুদের ওয়াইফ, যেখানে 10% ডিসকাউন্ট ছিল সেটা 20% হয়ে যায়। এটা একটু কষ্ট লাগে। এই যে এশিয়া পেইন্টস থেকে সহজে পাওয়া গেল। আমি জাস্ট সকালবেলা ইমেল করেছি, 9টার দিকে ইমেল করেছি, 10টার দিকে আমাকে তাদের ব্র্যান্ড ম্যানেজার কল দিয়েছে, বলতেছে সে কনফিউজড, আপু বলবে না ভাবি বলবে। বলছে আপনার যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। বলতেছে আমরা তো সাধারণত যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল করি, যেহেতু মিলন মাহমুদ স্যারের নামটা আছে আমরা অ্যাপ্রুভাল করে দিয়েছি, আপনার কখন রংটা লাগবে আমাদেরকে কাইন্ডলি জানাই দেন। মানে এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট, মানে কোথাও আমার ঠিকই থাকতে হয় না। আর একটু অসুবিধাও নিশ্চয়ই আছে মাঝে মাঝে। ওইটা তো আছে, বাইরে বের হলে সবাই একটু সেলফি টেলফি তুলতে চায় না, তখন মনে হয় না অতটা না। মানে ওর হচ্ছে গিয়ে বাইরে সেলফি তোলার থেকে ফেসবুকে সেলফিটা বেশি তুলতে চায় সবাই। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, কিন্তু ও খুব ভালো মেনটেন করতে পারে। আচ্ছা, খুব অনেস্ট, তো তাই ঝামেলা হয় না। শিল্পীরা তো একটু আত্মভোলা হয় নাকি সেরকম? প্রচুর, কিন্তু ইদানিং একটু সংসারমুখী হচ্ছে সে। ও আচ্ছা। এখন আমাকে ব্লেম দেয় আমার কারণে নাকি ও গান থেকে দূরে সরে যাচ্ছে। এই বাজার করতে হয়, এই ডাইপার কিনতে যেতে হয়, এই চাল কিনতে যেতে হয়, এটা নাকি ওর জীবন না, আমাকে ব্লেম দেয় আমার কারণে এই জীবনে সে আসছে। হ্যাঁ, মানে আমি তো শুনেছি যে বিয়ের প্রপোজালটাও আপনার পক্ষ থেকে গিয়েছিল, মানে আপনি ক্রাশিত হয়েছিলেন তার উপরে, এবং ফেসে গেছে। আচ্ছা, ফেসে গেছেন মিলন মাহমুদ, আপনি কি ফেসে গেছেন? তখন মনে হয়েছিল যে ফেসে গিয়েছে, এখন মনে হয় না। এখন আমার বেবি দুটোকে দেখলে আমার মনে হয় যে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি যোগ এখানেই হয়েছে। ডাইপার কিনতেও ভালো লাগে। ডাইপার বদলাতে পারেন? মেয়েটা করেছে, ছেলেটা করেনি। পারি, তবে ততটা ওর মতো ভালো পারি না। কাজ চালাতে পারলেই হলো, সবাই তো আর ভালো পারবে না, তাই না? মূল বিষয়টা কি, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, দীপ্তি আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন যা যা করতে হয় সেটা আমি করি। আমি মানে দায়িত্বটা যদি আমি একবার টেক অফ করি, তাহলে ওটা আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। আমার ধরনটা হচ্ছে ওরকম।
বাহ, দারুণ। একটুখানি সংসারের গল্পও শুনে ফেললাম। আমি আবার একটু আবু নাসেরের কাছে আসি। আবু নাসের, এই যে তরুণদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশের সূচনা হলো, সেখানে একজন তরুণ হিসেবে আপনার প্রত্যাশা কি আসলে? কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো, সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ভালোভাবে বসবাস করতে পারবো সুন্দরভাবে, এবং মানে সবাই নিশ্চিন্তায় নিজের প্রতিবাদ করতে পারবো, যে আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, যেখানে বাক স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এমন একটা বাংলাদেশ আমাদের আশা করি। যেটা আমি 6 বছর পরে পেয়েছি। সুমাইয়া মাহমুদের কাছে বাংলাদেশ, কেমন বাংলাদেশ চান সেটা ছোট্ট করে শুনবো। যেখানে আমি মন খুলে কথা বলতে পারবো, আমার প্রতিবাদের আওয়াজকে কেউ দমন করতে আসবে না। মিলন মাহমুদ, ছোট্ট করে কেমন বাংলাদেশ চান? গানে গানে শুনতে পারে একটুখানি, যে কোনো গান। আপনাকে পেয়ে গান না শুনলে দর্শক একটু আমাকে মানে গালিও দিতে পারে আসলে। এর আগে বরঞ্চ আমি শেষ কাজটুকু করে ফেলি, আপনাদের জন্য যে উপহার দিয়েছে পাঠক সমাবেশ, সেটি আপনাদের হাতে তুলে দিতে চাই। জন্য অনেক ধন্যবাদ। আপনার গান শুনতে শুনতে তবে বিদায় নেব, তার আগে দর্শকদের থেকে ধন্যবাদটা তাদের জানিয়ে নিই যে তারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। প্রিয় দর্শক, আবার দেখা হবে, বারবার দেখা হবে চ্যানেল আইয়ের নানা আয়োজনে, তারকা কথনে। গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। মিলন মাহমুদ, তুমি গানের প্রসঙ্গটা, যেহেতু আমি আজকে ভাবছিলাম যে আজকে কোনো গানের প্রসঙ্গে সে কেমন করে হয়, বাট দেন এগেইন আমি চলো সবাইটা আমার লাইফ টাইম একটা স্লোগান হিসেবে বিবেচনা করি। তো চলো সবাইয়ের কিছু অংশ শোনাই প্লিজ। চলো সবাই জীবনের আহ্বানে সামনে গিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে গিয়ে যায়, দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান, যাও না যাইও না কন্যা তুলে না হোক পিছু টান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বানে, মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে, চলো এই ক্ষণে আমরা তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে